নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে চলে এসেছি, যেটা আরপিএফ যে আমরা দিয়ে যাচ্ছি আরপিএফের জন্য। তো এগুলো কিন্তু রেলওয়ে সেক্টরে যত পরীক্ষা আছে, এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরও যেসব বিভিন্ন পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই জিকে সেটটা গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে এটা রেলওয়ে সেক্টরের জন্য এই জিকেটা বিশেষ করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 নম্বর নিয়ে আলোচনা করি। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে দি হেলথ অফ নেশনস বইটির লেখককে হেনরি মিলার, লিও টলস্টয়, অ্যাডাম স্মিথ নাকি আর কে নারায়ণ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অ্যাডাম স্মিথ। ওকে, অ্যাডাম স্মিথ হচ্ছে দি হেলথ অফ নেশন বইটির লেখক। আচ্ছা, এইখানে দেখো লিও টলস্টয় কিন্তু লেখা গুরুত্বপূর্ণ একটা বই, এটা পরীক্ষায় খুব আসে। ওয়ার অ্যান্ড পিস, কি বললাম? ওয়ার অ্যান্ড পিস, এই গ্রন্থের এই বইটির লেখক হচ্ছে লিও টলস্টয়। যদি বলি হেনরি মিলারের একটা বিখ্যাত বই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ওকে, ট্রপিক অফ ক্যান্সার, এই বইটির লেখক হচ্ছে হেনরি মিলার। আর কে নারায়ণ, এই বইটির লেখক হচ্ছে দ্য ভেন্ডার অফ সুইটস। ভীষণ গুরুত্বপূর্ণ এই চারটে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে আরেকবার রিপিট করছি, দেখো হেনরি মিলার ট্রপিক অফ ক্যান্সার, লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস, আর কে নারায়ণ হচ্ছে দ্য ভেন্ডার অফ সুইটস, আর কি অ্যাডাম স্মিথ হচ্ছে দ্য হেলথ অফ নেশন। তো এই চারটেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? 42তম সংবিধান সংশোধন, যেটা 1976। দেখো এইটা আমি, যারা আমার কাছে অনেক দিন মানে আমার সাথে অনেক দিন ধরে জুড়ে আছো, তারা আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে। এই 42তম সংবিধান সংশোধন যেটা 96 হয়েছিল, মানে 1976 সালে 76। তো সেখানে কি হয়েছিল? ধর্মনিরপেক্ষতা, আরও 3টে কথা কিন্তু যুক্ত করা হয়েছিল। ইন্টিগ্রিটি, ওকে, সেকুলারিজম, এই তোমার হচ্ছে সেকুলারিজম, ওকে। তো এই কথাগুলো যুক্ত করা হয়েছিল। এবং ওই সময় 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর কি করা হয়েছিল? মৌলিক কর্তব্য। দেখো সংবিধান যখন তৈরি হয়েছে তখন কিন্তু কোনো মৌলিক কর্তব্য বলে কিছু ছিল না। ওকে, তো কি হয়েছে? এই সংবিধান সংশোধনের মাধ্যমে পরীক্ষা এটাও আসে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য কথাটি যুক্ত করা হয়েছে। এটাও কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11টা মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছিল। কিন্তু 11টাই তো, কিন্তু 10টা মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছিল। এখন বর্তমানে 11টা, কেননা ওই 6 থেকে 14 বছর যে শিশু দের যে শিক্ষার অধিকার, এটা পিতামাতার যে কর্তব্য, এটাও কিন্তু একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। ক্লিয়ার? আর যেটা আমাদের রাইট অ্যান্সার, আমাকে বলেছে সম্পত্তির অধিকার যেটা কততম সংবিধান সংশোধনী থেকে বাদ দেওয়া হয়েছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে কিন্তু ভারতীয় সংবিধান থেকে এই সম্পত্তির অধিকার, আগে এটা মৌলিক অধিকার ছিল কিন্তু সেটাকে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখন এটা আছে কিন্তু তোমার 300 এ নং ধারায়। ওকে, 300 এ নং ধারায় এই অধিকারটা কিন্তু এখন বর্তমানে আছে, যেটা আইনি অধিকার। আর 73তম সংবিধান সংশোধন যেটা 1992 সালে হয়েছিল, তো এই সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে, যেটা হচ্ছে সংবিধানের মধ্যে আনা হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এবং কোথায় প্রথম চালু হয় এটা কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে প্রথম তোমার রাজস্থানে চালু হয়। ওকে, আর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভাকে আনা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ গেমস 2026 সালে কোথায় অনুষ্ঠিত হবে? বার্মিংহাম, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড নাকি ভারত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু ভিক্টোরিয়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার যে ভিক্টোরিয়া, তো সেখানে কিন্তু 2026 সালে কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হবে। এই যে ইংল্যান্ডের বার্মিংহাম, এইখানে কিন্তু 2022 সালে কিন্তু কমনওয়েলথ গেমস হয়েছিল 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহামে। আর কুইন্সল্যান্ডে হয়েছিল 2018। এই কুইন্সল্যান্ডও কিন্তু অস্ট্রেলিয়ার শহর কুইন্সল্যান্ড। 2018 সালে কিন্তু এই কমনওয়েলথ গেমস হয়েছিল, এবং ভারতে হয়েছিল 2010 সালে। এগুলো কিন্তু মনে রাখো, এগুলো কিন্তু যেমন 2010 সালে ভারতে যে হয়েছিল এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের ভারতে হয়েছে, তো এই সালটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। এবং এইখানে আরেকটা কোশ্চেন দেয় যে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল এবং কত সালে? তো মনে রেখো 1930, কি বললাম? 1930, অর্থাৎ 1930 সালের এটা হয়েছিল কানাডায়। কানাডার হ্যামিল্টন শহরে কিন্তু এই কমনওয়েলথ গেমস 1930 সালে
প্রথম কমনওয়েলথ গেমস 1930 কানাডার হ্যামিল্টনে হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইউপিএস এর পুরো নাম কি? ইউনাইটেড পাওয়ার সাপ্লাই, নাকি আনঅথরাইজ পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ইউনিভার্সিটি পুশ সিস্টেম? তো রাইট আনসার আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে তোমার ইউপিএস এর পুরো নাম। তোমরা জানো কম্পিউটারের যেটা ব্যাটারি আমরা বলি সেটাই হচ্ছে ইউপিএস। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে কে থাকে? দেখো এইরকম টাইপের, মানে যেহেতু দেখো নিচে থাকে উৎপাদক, ক্লিয়ার, তারপরে খাদক, তারপর হচ্ছে গৌণ খাদক, প্রগৌণ খাদক, এরকম বিয়োজক। তো এই যেহেতু আস্তে আস্তে কমতে থাকে, দেখো উৎপাদকের মান আমাদের পৃথিবীতে সব থেকে বেশি থাকে উৎপাদক, উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, গাছপালা। তো এই কারণে এটা দেখতে অনেকটা পিরামিডের মতো বলা হয়, তাই বাস্তুতন্ত্রের এই যে ঘটনাটাকে এটাকে বলা হয় পিরামিড, ক্লিয়ার। তো বলেছে এই পিরামিডের নিচে কে থাকে? তো নিচে থাকে কিন্তু উৎপাদক, ক্লিয়ার। তো উৎপাদকের মানই কিন্তু সব থেকে বেশি থাকে। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার হচ্ছে উৎপাদক। বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে কে থাকে? ভূমিতে থাকে উৎপাদক। নেক্সট কোশ্চেন, মালহোত্রা কমিটি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? বিমা সংস্কার, শেয়ার বাজার, ঘরে ঘরে চা শিল্পের উন্নতি, নাকি মোটর গাড়ির ট্যাক্স বৃদ্ধি? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন এ ইজ এ রাইট আনসার, অর্থাৎ বিমা সংস্কারের সাথে কিন্তু যুক্ত হচ্ছে মালহোত্রা কমিটি। এবং মনে রেখো শেয়ার বাজার, এই শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হচ্ছে ধানুকা কমিটি, ধানুকা বা ধনুকা এরম বলা হয়, ধানুকা কমিটি, ক্লিয়ার। আর ঘরে ঘরে চা শিল্পের উন্নতি, তো এর সাথে যুক্ত হচ্ছে সপ্ত ঋষি কমিটি। এবং মোটর গাড়ির যে ট্যাক্স বৃদ্ধি, এর সাথে যুক্ত হচ্ছে ভুরেলাল কমিটি, ক্লিয়ার। মোটর গাড়ির ট্যাক্স বৃদ্ধি হচ্ছে ভুরেলাল কমিটি, আর ঘরে ঘরে যে চা শিল্পের উন্নতি সেটা হচ্ছে সপ্তঋষি কমিটি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? দেখো আগে প্রথমে বুঝতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। যারা জলীয় দ্রবণে, কি বলছি, যারা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। যেমন আমি যদি বলি NaCl, তো NaCl কীভাবে ভাঙে? Na প্লাস প্লাস Cl মাইনাস, ক্লিয়ার। অর্থাৎ যারা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে, পুরোপুরি বিশ্লিষ্ট হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, এটাকে বলা হয় ক্যাটায়ন, এটাকে বলা হয় অ্যানায়ন। এই ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে তাদেরই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যারা জলীয় দ্রবণে ভাঙে না, মানে জলে তুমি দ্রবীভূত করলে যারা বিয়োজিত হয় না, তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো এবার নিজে চিন্তা ভাবনা করো। আর একটা জিনিস মনে রাখো, যারা সমযোজী যৌগ, এটা কিন্তু মনে রাখতে হবে একটু, কেননা তোমরা নাই বুঝতে পারো যে চিনির তোমাদের মনে হতে পারে যে চিনির জলীয় দ্রবণ, তো এটা তো দ্রবণে বিশ্লিষ্ট হয় মনে হয়, মানে তোমাদের চোখে দেখে মনে হচ্ছে বিশ্লিষ্ট হয়, কিন্তু সায়েন্সের যদি দিক দিয়ে দেখো তাহলে চিনির জলীয় দ্রবণ যেটা গ্লুকোজ, তো গ্লুকোজ একটা সমযোজী পদার্থ। তো মনে রাখবে সমযোজী পদার্থ সাধারণত জলে দ্রবীভূত হয় না, ক্লিয়ার। তো তোমাদের আগে জানতে হবে কোনগুলো সমযোজী, কোনগুলো তড়িৎযোজী। তো এই নিয়ে আমি তোমাদের একদিন সমযোজী তড়িৎযোজী নিয়ে কোনো একটা কোশ্চেন দেবো, সেইখানে কিন্তু ডিটেলসে ওইখানে বলে দেবো। ওকে, তো চিনির জলীয় দ্রবণ এটাও সমযোজী, কেরোসিন এরাও সমযোজী, গ্রাফাইট এরাও সমযোজী। কিন্তু সাধারণ যে জলীয় দ্রবণ, অর্থাৎ আমি NaCl এর কথা বলছি, যে সাধারণ লবণের জলীয় দ্রবণ, সাধারণ লবণ মানেই হচ্ছে টেবিল সল্ট, যেটা হচ্ছে NaCl, যে সল্ট আমরা খাই। তো এটা কিন্তু যেহেতু জলীয় দ্রবণে পুরোপুরিভাবে ভেঙে যায়, এটা জলের সাথে বিক্রিয়া করে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার HCl উৎপন্ন করে, তাই এই মানে এই লবণের জলীয় দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার এইখানে একটা কোশ্চেন আসে যে এখানে NaCl-কে কী ধরনের লবণ বলা হয়? NaCl-কে কী ধরনের লবণ বলা হয়? তো দেখো NaCl যদি আমরা জলের সাথে, দেখো NaCl-কে যদি আমরা এর সাথে মনে করো জলে গুলালাম, তুমি NaCl-এর সঙ্গে জল দিলে, ক্লিয়ার, NaCl প্লাস জল দিলে কি উৎপন্ন হবে বলো তো? উৎপন্ন হয় হচ্ছে NaOH, জাস্ট 1 মিনিট, NaOH প্লাস HCl। ওকে, তাহলে NaCl আর কি NaOH প্লাস HCl, ক্লিয়ার, এই দুটো উৎপন্ন করে। এবার দেখো NaOH হচ্ছে তীব্র ক্ষার আর HCl হচ্ছে তীব্র অ্যাসিড, তাহলে তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড এটা প্রশমন বিক্রিয়া করে। তো এই কারণেই কিন্তু বলা হয় NaCl-কে প্রশম লবণ, ক্লিয়ার, পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট কোশ্চেন, বা তোমাকে এরমও কোশ্চেন দিতে পারে, বিশেষ করে গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে তো এই টাইপের কোশ্চেন দেয় যে NaCl-কে জলের সাথে বিক্রিয়া করালে নিম্নের কোনটি সত্য? তোমাকে বলবে যে সোডিয়াম ক্লোরাইড বলে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, বা এরকম যাবতীয় কিছু একটা দিয়ে কিন্তু এখন কোশ্চেন দেবে, বলে দিলাম। নেক্সট কোশ্চেন, জেবু কি? দেখো জেবু হচ্ছে
দক্ষিণ এশিয়ায় যত সম্ভব, তবু তোমরা দেখে নিও একটু যে কোনো একটা সাইট থেকে। যাই হোক, জেবু অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের এক প্রজাতির গরু। সেই গরুর তোমার পিঠের দিকে একটু কুচ টাইপের থাকে, যেমন উটের কুচ থাকে, তো পিঠের দিকে যেমন আমাদের ষাঁড়ের যেমন কুচ টাইপের থাকে, তো ওইখানে গরুর কুচ টাইপের থাকে। তো সেই টাইপের গবাদি পশু হচ্ছে গরু। তো মাসাইদের গৃহপালিত গবাদি পশু হচ্ছে এই জেবু। ক্লিয়ার? জেবু হচ্ছে মাসাইদের গৃহপালিত গবাদি পশু। নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় পার্লামেন্টে 0 আওয়ারের জন্য নির্দিষ্ট সময়সীমা কত? দেখো 0 আওয়ার অ্যাকচুয়ালি কী এটা আগে জানো। তো এইখানে অনেক কটা জিনিস আছে, 0 আওয়ার আছে, কোরাম আছে, ওকে। তো এই কটা জিনিস আমি একটু বলি, একটু শুনে যাও। 0 আওয়ার হচ্ছে তোমার এই যে সংসদে সকাল আর বিকেলে অধিবেশন তো হয়, সেই অধিবেশনের একটা মধ্যবর্তী সময়। তো যেখানে কি হয়, কোশ্চেনিং আওয়ার থাকে। কোশ্চেনিং আওয়ার মানে কি, পার্লামেন্টের দুটি কক্ষের প্রত্যেকটি অধিবেশনে মানে তো কোশ্চেন হয়। তো কোশ্চেনিং আওয়ারের ঠিক পরের কিছুটা সময় সেটা হচ্ছে 0 আওয়ার। ক্লিয়ার? তো সেটাকে এই 0 আওয়ার হচ্ছে কোশ্চেনিং আওয়ারের ঠিক পরের সময়। এবং মনে রেখো এই 0 আওয়ারে না, দেখো সংসদে তুমি যদি কোশ্চেনিং আওয়ার সময় তোমাকে কোশ্চেন করতে হয়, মানে তুমি যদি সেটা নিয়ে আলোচনা করো, তো সেটা আগে থেকে স্পিকারের কাছে জমা দিতে হবে। ক্লিয়ার? আগে থেকে স্পিকারের কাছে জমা দিয়ে তারপরে তুমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে পারো। কিন্তু 0 আওয়ারে কিন্তু আগে থেকে তুমি প্রশ্ন জমা না দিলেও কিন্তু এই 0 আওয়ারে যে কোনো ডিবেটে, অর্থাৎ যে কোনো বলতে কি, ধরো ভারতে কোনো রাজ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিল, যেমন মণিপুরের একটা ঘটনা, ধরো এটা মণিপুরের একটা ঘটনা ঘটে গেল রিসেন্ট। তো এটা কিন্তু যে কোনো পার্টি থেকে এই ঘটনাটা উত্থাপন করতে পারে এই 0 আওয়ারে। বুঝতে পারলে? তো এটার জন্য আগে থেকে তোমাকে যে স্পিকারের কাছে জমা দিতে হবে যে আমি এটা উত্থাপন করতে চাই, তো এটা কোনো ব্যাপার না, এরকম কিছু করতে হয় না। ওকে, তো এই 0 আওয়ার সময়টা কত এটাই বলতে চাইছে। তো এটা রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, আধ ঘন্টা। আধ ঘন্টা কিন্তু, আচ্ছা তোমরা দেখো তো আধ ঘন্টা না 1 ঘন্টা, এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো তোমরা যদি কারোর একদম সঠিক জানা থাকে তাহলে এটা একটু জানিও যে আধ ঘন্টা না 1 ঘন্টা 0 আওয়ারের টাইমটা। ক্লিয়ার? তো আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটা কনফিউশন লাগছে, তো এই কারণেই তোমাদের কাছে কোশ্চেনটা দিলাম, তোমরা একটু জানিও। তো রাইট অ্যান্সার, নেক্সট কোশ্চেন কী হবে? দ্য পিপল এটি কোন দেশের একটি বিখ্যাত সংবাদ সংস্থা? মিশর, চীন, টরেন্টো, কুয়েত। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু টরেন্টোর একটি বিখ্যাত সংবাদ সংস্থা হচ্ছে দ্য পিপল। নেক্সট কোশ্চেন, জলের তলায় থিতিয়ে, এটা থিতিয়ে হবে, জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে কি বলে? ডেট্রিটাস, পরিবর্তক, বিয়োজক, নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডেট্রিটাস। জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলা হয় ডেট্রিটাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতের ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে অধিক দেখা যায়? কৃষিক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে, শহরাঞ্চলে, শিল্প উৎপাদন ক্ষেত্রে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কৃষি ক্ষেত্রে কিন্তু এই ছদ্মবেশী বেকারত্ব ভারতে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, উইম্বলডন 2023 মহিলা বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছিলেন? ক্যাটরিনা সিনিয়াকোভা, বারবোরা ক্রেচসিকোভা, নাকি সেরেনা উইলিয়ামস, নাকি মার্কেটা ভন্ড্রুইসোভা। তো রাইট অ্যান্সার অপশান ডি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ মার্কেটা ভন্ড্রুইসোভা ইনি কিন্তু এই 2023 উইম্বলডন যে মহিলা বিভাগ সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ক্লিয়ার? এবার দেখো এইখানে একটা জিনিস মনে রাখো যে রানার আপ কে ছিলেন, এটাও কিন্তু পরীক্ষা আসে যে রানার আপ কে ছিলেন। রানার আপ হচ্ছে, আচ্ছা নামটা লিখে দিই, অনস, এ খুব জটিল নাম, হ্যাঁ এগুলো কিন্তু মুখস্থ ছাড়া কোনো গতি নেই, টেকনিক্যালি একটু মনে রাখবে। অনস জাবেউর। ক্লিয়ার? অনস জাবেউর। ক্লিয়ার? ইনি, এবার দেখো এইখানে আরেকটা কোশ্চেনও দেয় যে পরীক্ষায় এরকমও দিতে পারে যে উইম্বলডন 2023 মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন মার্কেটা ভন্ড্রুইসোভা। তো ইনি কোন দেশের লোক? তো মনে রাখো ইনি কিন্তু চেক প্রজাতন্ত্র। ক্লিয়ার? চেক প্রজাতন্ত্রের কিন্তু বাসিন্দা। আর এই যে অনস জাবেউর ইনি কিন্তু তিউনিসিয়ার বাসিন্দা, যিনি রানার আপ হয়েছিলেন। এবং এর সাথে পুরুষ বিভাগে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম হচ্ছে কার্লোস আলকারাজা, যিনি স্পেনের বাসিন্দা, এবং রানার আপ হয়েছেন নোভাক জোকোভিচ, যিনি সার্বিয়া। নোভাক জোকোভিচ দিয়ে কিন্তু প্রতিবার কোশ্চেন দেয়, কিছু না কিছু কোশ্চেন দেয়, যে কোনো শিফটে হয়, এই শিফটে দেয় না ওই শিফটে দেয়, যে কোনো একটা শিফটে দেয় যে নোভাক জোকোভিচ ইনি কোন দেশের বাসিন্দা? তো ইনি কিন্তু সার্বিয়ার বাসিন্দা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিম্নের কোন নেতা রেড শার্ট নামে পরিচিত? জওহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক, খান আব্দুল গফর খান, নাকি লালা লাজপত রায়? তো রাইট অ্যান্সার খান আব্দুল গফর খানকে কিন্তু
তিনি কিন্তু রেড শার্ট নামে পরিচিত। দেখো এর সাথে খান আব্দুল গফর খানের আর একটা উপাধি আছে যেটা হচ্ছে সীমান্ত গান্ধী, তিনি কিন্তু সীমান্ত গান্ধী নামেও পরিচিত। জওয়াহরলাল নেহরুর একটা বিখ্যাত বই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। আর বাল গঙ্গাধর তিলক, বিশেষ করে লাল বাল পাল, এরা তিনজনাই যত সম্ভব চরমপন্থী দলের নেতা ছিলেন। তো এটাও দেয় যে নিম্নের কে চরমপন্থী দলের নেতা ছিলেন। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? পোড়াচুন, গাঢ় ঢয় শূন্যরা হবে, গাঢ় সালফুরিক অ্যাসিড, ওকে, গাঢ় সালফুরিক অ্যাসিড, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড আর ফসফরাস পেন্টক্সাইড। পোড়াচুনের সংকেত তোমরা জানো, পোড়াচুনের সংকেত CaO, আমি বলে দিয়েছি এগুলো। আর এবং এর সাথে বলেছিলাম যে পোড়াচুনের জল দিলে কিউচুন উৎপন্ন হয়, পরীক্ষা এটাও আসে, পোড়াচুনের জল দিলে কিন্তু কলিচুন, যার সংকেত হচ্ছে CaOH2, পোড়াচুনের জল দিলে কলিচুন উৎপন্ন হয়। গাঢ় সালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, মানে সালফুরিক অ্যাসিডের সংকেত অ্যাকচুয়ালি, এবং H2SO4কে কী বলা হয়? রসায়নের রাজা। ওকে, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে CaCl2, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, আর ফসফরাস পেন্টক্সাইড এর সংকেত হচ্ছে P2O5 হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড। তো রাইট আনসার অপশন ডি ইজ আ রাইট আনসার, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করতে কিন্তু ব্যবহার করা হয় ফসফরাস পেন্টক্সাইড। নেক্সট কোশ্চেন বলছে আগুন সংক্রান্ত ভীতিকে কি বলা হয়? মানে আগুন দেখে ভয় পাওয়া, এই ভীতিকে কি বলা হয়? ফ্রোটোফোবিয়া, পাইরোফোবিয়া, সাইকোফোবিয়া নাকি থিক্সোফোবিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, অর্থাৎ পাইরোফোবিয়াকে বলা হয়, আগুন সংক্রান্ত ভীতিকে পাইরোফোবিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সেটি কি? বলছে ভরের সংরক্ষণ নীতি, নাকি গতিশক্তি সংরক্ষণ নীতি, নাকি বলের সংরক্ষণ নীতি, নাকি রৈখিক বেগের সংরক্ষণ সূত্রের উপর প্রতিষ্ঠিত? তো রাইট অ্যান্সার অপশান ডি, রৈখিক বেগের সংরক্ষণ নীতির উপর কিন্তু এই রকেটের যে গতি সেটা কিন্তু প্রতিষ্ঠিত। এবং এই রকেটের গতি কিন্তু নিউটনের থার্ড লকেও কিন্তু মান্য করে। ওকে, যেটা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা বলা হয়। আচ্ছা, ভর যদি বলি, দেখো ভর কিন্তু বস্তুর স্বকীয় ধর্ম, অর্থাৎ মৌলিক ধর্ম। পরীক্ষায় ভর এবং ভার দিয়েও কিন্তু কোশ্চেন এসেছিল, গ্রুপ ডি 2018। তো কোশ্চেনটা ঠিক এরকম ছিল যে নিচের কোন তথ্যটি সঠিক? কোশ্চেনটা ঠিক এরকম ছিল, নিচের কোন তথ্যটি সঠিক? তো একটা অপশান ছিল যে পৃথিবীর যে কোনো জায়গায় ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভারের পরিবর্তন হয়। তো এটাই কিন্তু রাইট অ্যান্সার। কেননা তুমি ধরো আমরা ভরের ডেফিনেশনই হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তোমার মধ্যে যে কটা আঙুল আছে, যে হাত পা চোখ চুল যা আছে সব সেমই থাকবে, তোমাকে যেখানেই নিয়ে যায় না কেন। হয়তো চুলের বৃদ্ধি ঘটতে পারে, সেটাকে নেগলেক্ট করে দাও, কিন্তু তোমার যে জড় পরিমাণ, যেসব তোমার শরীরে যে জড় পদার্থটুকু আছে, সেটা কি আমি যদি তোমাকে চাঁদে নিয়ে চলে যাই, সেটা কি পরিবর্তন হয়ে যাবে? যে হাত আমার খসে পড়ে যাবে, এরম তো না। তো ভর কিন্তু অপরিবর্তনশীল, অর্থাৎ ভরকে যেখানেই নিয়ে যাও না কেন ভর পরিবর্তন হয় না। এই কারণে বলা হয় ভরকে মৌলের বস্তুর স্বকীয় ধর্ম। কিন্তু ভার কিন্তু পরিবর্তনশীল, তার কারণ হচ্ছে ভার তোমার কি হয়, অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করে। তার যেহেতু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ একরকম, চাঁদের অভিকর্ষজ ত্বরণ একরকম, বুধের অভিকর্ষজ ত্বরণের মান একরকম, আকর্ষণ বল যেটা, তো এই কারণে ভার পরিবর্তনশীল। তো এটা একটু মনে রেখো। এবং পরীক্ষা এটা আছে যে কোথায় বস্তুর ওজন বা ভার শূন্য হয়। তো মনে রেখো, এক হচ্ছে কৃত্রিম উপগ্রহে হয়, আর একটা কোথা হয় পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়, আর একটা কোথা হয় নিরক্ষরেখায় কিন্তু বস্তুর ওজন কমতে থাকে। ওকে, নিরক্ষরেখা বস্তুর ওজন শূন্য বলা যাবে না, কিন্তু নিরক্ষরেখায় বস্তুর ওজন কিন্তু কমতে থাকে। ওকে, আর উত্তর গোলার্ধে বা তোমরা যদি যে কোনো দিকে যাও, মানে উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলে এর ওজন কিন্তু বৃদ্ধি পায়। এটা মাথায় রেখো, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, গতিশক্তি যদি বলি, গতিশক্তি কি? যেখানে গতির মাধ্যমে যে শক্তি হয় সেটা হচ্ছে গতিশক্তি। বল যদি বলি, বলটা কি? বল হচ্ছে সিজিএস একক, এটা পরীক্ষা দেয়। বলে সিজিএস একক হচ্ছে কি? ডাইন। ওকে, ডাইন। আর এসআই একক হচ্ছে নিউটন, এটা একটু মনে রেখো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। রাষ্ট্রের নির্দেশমূলক নীতির কোন ধারাটিতে দেশের বিচার বিভাগের শাসন বিভাগ, মানে দেশের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার কথা ঘোষণা করা হয়েছে? এটা কোন ধারাতে বলা হয়েছে যে দেশের যে বিচার বিভাগ সে শাসন করতে পারবে না? ওকে, শাসন বিভাগ থেকে পৃথক রাখা হয়েছে। তো আর্টিকেল 50, আর্টিকেল 52, আর্টিকেল 55 নাকি আর্টিকেল 44? তো রাইট আনসার আর্টিকেল 50তে কিন্তু এই কথাটা বলা হয়েছে। যদি বলি আর্টিকেল 44, সেখানে ইউনিফর্ম সিভিল কোড, এবং যেখানে আমাদের উত্তরাখণ্ড নাকি আসাম, কোথায় যেন, তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যাও এটা তোমরা বলো যে ভারতের কোন রাজ্যে প্রথম ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে, এটা তোমরা আমাকে হোমওয়ার্কে জানিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কমেন্ট বক্সে জানিও।
নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, এটা আমরা সবাই জানি। তিনি কত সালে এই কীর্তি লাভ করেছিলেন? 1992, 94, 95 নাকি 1997? তো রাইট আনসার 1994 সালে কিন্তু ভারতের প্রথম মিস ইউনিভার্স যিনি সুস্মিতা সেন, তিনি কিন্তু 1994 সালে এই কীর্তি লাভ করেন। এবং মনে রেখো যে মিস ওয়ার্ল্ড কে ছিলেন? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া, তিনি কিন্তু 1966, আচ্ছা 1966 সালে কিন্তু এই রীতা ফারিয়া কিন্তু মিস ওয়ার্ল্ড এই কীর্তি কিন্তু লাভ করেন। নেক্সট কোশ্চেন, আইন অমান্য আন্দোলন ভারতে কী উদ্দেশ্যে শুরু করা হয়েছিল? হোম রুল আন্দোলনের উদ্দেশ্যে, নাকি পূর্ণ স্বরাজের দাবিতে, নাকি হিন্দু মুসলিম ঐক্যবন্ধনের দাবিতে, নাকি ব্রিটিশ সরকারের সাথে অসহযোগ? তো রাইট আনসার অপশন ডি, অর্থাৎ ব্রিটিশ সরকারের সাথে অসহযোগের জন্যই কিন্তু এই আইন অমান্য আন্দোলন, যেটা লবণ আইন আন্দোলনও বলা হয় একে, যেটা 1930-তে কিন্তু এটা এই আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়। এবং হ্যাঁ 1930-তে আইন অমান্য আন্দোলন শুরু হয়। ওকে চলো, আর এইখানে যদি বলি দেখো হোম রুলের সাথে যদি আমি লিগ লাগিয়ে দিই, তাহলে হোম রুল লিগের প্রতিষ্ঠাতাকে? হোম রুল লিগের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? অ্যানি বেসান্ট, তাই না? অ্যানি বেসান্ট, তার সাথে বল্লভভাই প্যাটেল, নাকি অ্যানি বেসান্তের সাথে আরেকজন ছিল। তো যাই হোক, অ্যানি বেসান্ট মূলত হোম রুল লিগের কিন্তু প্রতিষ্ঠাতা। আর পূর্ণ স্বরাজের থেকে একটা কোশ্চেন হয় যে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? তো মনে রেখো এটা কিন্তু লাহোর অধিবেশনে কিন্তু এই পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। নেক্সট কোশ্চেন 21 বলছে, 1 মেট্রিক টন ভর বিশিষ্ট একটি গাড়ি 10 সেকেন্ডে 72 কিমি পার ঘন্টা গতিবেগ অর্জন করলো। আচ্ছা, তাহলে আমার দেখো এখানে আমি বুঝে যাবো যে 1 মেট্রিক টন, তার মানে এম এর মান দিয়ে দিয়েছে, এম এর মান হচ্ছে 1 মেট্রিক টন, এমটি দিলাম আমি, এমটি। ওকে, তো এমটি, এই এমটিকে আমি 1 মেট্রিক টন মানে তোমরা জানো 1000 কেজি। ক্লিয়ার? এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম, 1000 কেজি। আচ্ছা, 2 জিরো এক্সট্রা হয়ে গেল, 1000 কেজি। 1 মেট্রিক টন 1000 কেজি। আচ্ছা, 10 সেকেন্ড। আচ্ছা, টি এর মান কত দেওয়া আছে? এইভাবেই কিন্তু এগুলো মানগুলো আগে লিখে নিতে হয়। ক্লিয়ার? তাহলে সুবিধা হয়। টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড টি এর মান, 10 সেকেন্ড। ওকে, এবার দেখো এখানে বলেছে একটি গাড়ি 10 সেকেন্ডে 72 কিমি পার ঘন্টা গতিবেগে অর্জন করেছে। ক্লিয়ার? তাহলে আমাকে কি প্রাথমিক গতিবেগ কিছু দেওয়া আছে? কেননা প্রাথমিক গতিবেগ কত ছিল এরকম কিছু বলা নেই। তো যদি কিছু বলা না থাকে, অর্থাৎ ইউর মান তোমাকে ধরে নিতে হবে, ইউর মান হচ্ছে 0, প্রাথমিক গতিবেগ 0, আমি যেটা ইউ দিয়ে ডিনোট করি। হ্যাঁ, দেখো একটা জিনিসকে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের জিনিস বুঝতে সুবিধা হবে। তোমরা দেখতে পারো অন্য কোনো জায়গায় তোমরা দেখতে পারো, কিন্তু সেখানে যা ফলো করছে তোমরা কিন্তু ফলোটা এক সিচুয়েশন বেসিসে করো, ইউ দিয়েই প্রাথমিক বেগকে ডিনোট করো, তাহলে পড়াটা এক রেশিওতে চলবে। ক্লিয়ার? মানে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভি এর মান বলে দিয়েছে কত? এখানে ভি এর মান বলে দিয়েছে 72 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? ভি এর মান বলে দিয়েছে। এবার বলছে গাড়ির ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করতে। তাহলে আমরা ফর্মুলা জানি, যদি বল বার করি তাহলে পি ইকাল টু, একটা ফর্মুলা হচ্ছে পি ইকাল টু এম এফ বা এম এ। আমরা এফ দিয়েও ডিনোট করি, এফ মানে কি ত্বরণ, আর এ মানেও ত্বরণ, একই ব্যাপার। তো কোথাও আমি এফ দিই, কোথাও আমি এ দিই, এটা আমি বলেই দিলাম। তাহলে আমাকে বার করতে হবে, দেখো এম তো আমি জানি, তাহলে আমাকে বার করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, আপাতত আমাকে এ ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? এই এটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি জানি? এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু তোমরা নোট ডাউন করতে থাকো। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে তোমার 72, বলে দিয়েছে। আচ্ছা, এইখানে কি নিউটন, ডাইন, জুল সব দেওয়া আছে, অর্থাৎ সিজিএসএ না এসআইতে দেখো ডাইন হচ্ছে সিজিএস একক, এইমাত্র বললাম, এসআই হচ্ছে আবার নিউটন হচ্ছে এসআই একক। তাহলে আমাকে কিসে করতে হবে? তাহলে আমি সব কেজিতে করি, মানে এসআইতেই করি, তারপর দেখা যাক কী হয়। তাহলে ভি মাইনাস ইউর মান কত? 0 বাই টি। টি এর মান কত দেওয়া আছে? টি এর মান 10 সেকেন্ড দেওয়া আছে। তার মানে এইখানে আমার অ্যান্সার যেটা 0 তো 0, তো এইখানে অ্যান্সার হলো 7.2। ক্লিয়ার? আমার অ্যান্সার বেরোচ্ছে এখানে 7.2। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, এইখানে আমাকে টাইম দিয়েছে সেকেন্ডে। ক্লিয়ার? এই যে এটা 10 সেকেন্ড, তাহলে তোমাকে কিন্তু এই 72টাকে, একটা জিনিস দেখো 72টাকে মানে কিমি পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, কারণ যেহেতু আমাকে সেকেন্ডে দিয়েছে। তাহলে দেখো আমরা জানি, তোমরা অঙ্ক যারা করেছো তোমরা জানো যে 72 কিমি পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, তাহলে আমরা কী করি? 72 ইন্টু 5/18, তাই না? এটা কেন হয়, কীভাবে হয় আমি দেখালাম না, একবারে করে দিলাম। তো 18 দিয়ে কাটলে কথা হয় 4 18 72, 4 5 20, তাহলে 20, এটা তখন কি হলো? মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা ভি এর জায়গায় যে মানটা দেবো সেটা 20 মিটার পার সেকেন্ড দেবো। ওকে, তো এখানে দেখিয়ে দিই,
যে গন্ডগোলটা, এটা এটা তাহলে কী দেবো, 20 দেবো। ক্লিয়ার, এটা 20 দেবো। কেন দেবো আমি বুঝিয়ে দিলাম, এটা 20, তাহলে 20 দিলে আমার কত, 0 0 কেটে গেলো, তার মানে 2, তাহলে 2 কী বেরোলো, 2 এর মান হচ্ছে তোমার ত্বরণ যেহেতু, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এবার দেখো তাহলে আমাদের কি ফর্মুলা, কি পি ইকাল টু এম এ, পরের পেজে চলে যাই, পি ইকাল টু এম এ, দেখো এ এর মান হচ্ছে 2, ক্লিয়ার, আর এম এর মান কত, এম এর মান হচ্ছে 1000, তো পি ইকাল টু, ফর্মুলা কি পি ইকাল টু এম ইন্টু এ, তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 1000 আর এ এর মান হচ্ছে 2, তার মানে 1000 অর্থাৎ 2000, তাহলে 2000 আমরা কিসে করছি, আমরা সব তোমার ইসে করছি, যেটা হচ্ছে এসআইতে করছি, তাহলে 2000 কী হবে, রাইট অ্যান্সার 2000 নিউটন হবে। ক্লিয়ার, তো চলো, তো অপশান নাম্বার কোনটা রাইট অ্যান্সার হবে, অপশান নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কীভাবে করলাম অঙ্কটা। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন, বলছে সেবি হলো একটি বিধিবদ্ধ সংস্থা, উপদেষ্টামূলক সংস্থা, অবিধিবদ্ধ সংস্থা নাকি সাংবিধানিক সংস্থা। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু সেবি কিন্তু একটি অবিধিবদ্ধ সংস্থা। তো এটা যে এরকম সংবিধানে যে লিখিত আছে সেবি মানে এই হ্যান ত্যান এইসব কিছু নেই। তো সেবি হচ্ছে অবিধিবদ্ধ সংস্থা, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল, পরীক্ষা এটাও আসে যে 1988 অর্থাৎ 1988 সালে কিন্তু এই সেবি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তোমরা আমাকে হোমওয়ার্কে এটা জানাও যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সেবি প্রতিষ্ঠিত হয়, এটা আমাকে জানাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট কোশ্চেন, পদ্মের বিজ্ঞানসম্মত নাম কি, হিবিস্কাস রোজা সাইনেন্সিস ওরাইজা স্যাটিভা। দেখো রেলে একটা বিজ্ঞানসম্মত নাম দেবে, তো আমি আস্তে আস্তে এরকম দেখা যাবে প্রত্যেকটা সেটে একটা একটা করে দিতেই দেয়, আমি এরকম ইম্পর্টেন্ট দেখে 50টা ঠিক করিয়ে দেবো। হ্যাঁ, 50টা না হোক 30টা তো হবে, কিন্তু এগুলো যেগুলো রেলে বারবার এসছে বা যে কোনো পরীক্ষায় এসছে সেগুলোই করাবো। হিবিস্কাস রোজা সাইনেন্সিস ওরাইজা স্যাটিভা, ফিসকাস রেলিগিওসা নাকি নিলম্বা নুসিফেরা। তো রাইট অ্যান্সার কী হবে, নিলম্বা নুসিফেরা, এটা হচ্ছে তোমার পদ্মের বিজ্ঞানসম্মত নাম। আর হিবিস্কাস রোজা সাইনেন্সিস হচ্ছে জবা, ওরাইজা স্যাটিভা কার, ওরাইজা স্যাটিভা হচ্ছে তোমার ওরাইজা স্যাটিভা ধানের বিজ্ঞানসম্মত নাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন, বলছে নিম্নলিখিতদের মধ্যে প্রথম কোন ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান, জি শঙ্কর কুরুপ, সোমনাথ শর্মা, পঙ্কজ ডুবে নাকি ভানু আথাইয়া। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান ডি, ভানু আথাইয়া কিন্তু প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান। দেখো এর সাথে যদি বলি জি শঙ্কর গ্রুপ, তোমরা জানো প্রথম যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর গ্রুপ। আর তোমরা সোমনাথ শর্মার নাম শুনেছো যে প্রথম পরমবীর চক্র পুরস্কার প্রাপক হচ্ছে মেজর সোমনাথ শর্মা। আর পরীক্ষা আর একটা জিনিস আছে যে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক 3 জন পেয়েছিলেন, তাই না, প্রথম ভারতরত্ন পুরস্কার কে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন প্রথম, তাই না, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে সিভি রমন, যেটা রমন এফেক্টের জন্য তাকে ভারতরত্ন পুরস্কার মানে নোবেল পুরস্কার দেওয়া হয়, সিভি রমন তো নোবেল পুরস্কারও পান। ওকে, আর চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পান। তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হচ্ছে সিভি রমন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, আচ্ছা পঙ্কজ ডুবেও উনি বলে দিই, পঙ্কজ ডুবে হচ্ছে প্রথম সৌরগাড়ির উদ্ভাবক, হচ্ছে পঙ্কজ ডুবে। এবং এখানে প্রথম যে আমাদের নোবেল পুরস্কার প্রাপক সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গীতাঞ্জলির জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর প্রথম আর একটা আছে যে আরও অনেক আছে, এইখানে বললে শেষ হবে না। চলো নেক্সট কোশ্চেন, বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালন করা হয়, 2রা অক্টোবর, 7ই জুলাই, 13ই আগস্ট নাকি 5ই সেপ্টেম্বর। তো বিশ্ব অঙ্গদান দিবস রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু অপশান সি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ 13ই আগস্ট কিন্তু বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয়। পরবর্তী কোশ্চেন, বলছে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে পূর্ণ স্বরাজের দাবি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন। দেখো এইমাত্র কিছুক্ষণ আগে বললাম যে পূর্ণ স্বরাজের দাবি কোথায় তোলা হয়েছিল, তো লাহোর অধিবেশনে তোলা হয়েছিল। এখন বলেছে যে এই যে পূর্ণ স্বরাজের দাবি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন কে, মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু জওহরলাল নেহরু কিন্তু এই জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন কিন্তু জওহরলাল নেহরু। ক্লিয়ার। আর সর্দার বল্লভভাই প্যাটেলকে কী বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতীয় লৌহ মানব বলা হয়। নেক্সট কোশ্চেন,
বরফ গলনের লিন তাপের মান কত? দেখো লিন তাপ জিনিসটা কি এটাও জেনে রাখো, তোমাকে রেলওয়ে কিন্তু এরকম টাইপের কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি লিন তাপের সংজ্ঞা। ক্লিয়ার? তো লিন তাপটা তোমরা এইটুকু জানো, ধরো দুটো বস্তু আমি মনে করলাম, এটা মনে করো বরফ, এটা বরফ, হ্যাঁ আইস, এটা হচ্ছে আইস, আর বরফ থেকে হয়েছে জল, ওয়াটার। ক্লিয়ার? এটা প্রথমে বরফ ছিল একটা পাত্রে, দিয়ে ওই পাত্রে হয়ে গেছে এখন জল, তো এটা জল মনে করো। ক্লিয়ার? ওকে। তো বলছে এরও টেম্পারেচার যা থাকবে এরও টেম্পারেচার সেমই থাকবে, টেম্পারেচার সেম অর্থাৎ উষ্ণতার পরিবর্তন না করে, কি বললাম, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তো এই না করে পদার্থের যে অবস্থার পরিবর্তন হয় এবং নির্দিষ্ট ভর, অবশ্যই এখানে যদি 1 কেজি ভর রাখি তো এটাও 1 কেজিই থাকবে, তার মানে পদার্থের অবস্থার পরিবর্তন হলো কঠিন, ছিল সলিড, দেখো ছিল কিন্তু সলিড, বরফ আমরা সলিড, আর হয়ে গেল লিকুইড। তো উষ্ণতার পরিবর্তন না করে পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ, যদি বরফ থেকে জল হয় তাহলে তাপ কী হচ্ছে, শোষিত হচ্ছে, আর যদি জল থেকে বরফ হয় তাহলে তাপ কী হবে, নিষ্কাশিত হবে। তাহলে যে পরিমাণ তাপ শোষিত হয় বা নিষ্কাশিত হয় সেটা কি বলা হয়, লিন তাপ। তো বরফ গলনের লিন তাপের মান কত? তো বরফ গলনের লিন তাপের মান কিন্তু মনে রাখতে হবে 80 ক্যালোরি পার গ্রাম। ক্লিয়ার? বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আবার যদি বলা হয় জল থেকে বরফে পরিণত হওয়ার যে লিন তাপের মান সেটাও কিন্তু 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এইখান থেকে দুটো কোশ্চেন পেলে যে তোমার লিন তাপের একক কী, তো পরীক্ষা এটাও আসে নিচের কোনটি লিন তাপের একক, তো মনে রেখো এই ক্যালোরি পার গ্রাম, কারণ আমি বললাম এই যে গ্রাম পার গ্রাম, তাহলে ক্যালোরি পার গ্রাম হচ্ছে লিন তাপের একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লিন তাপ জিনিসটা কী। নেক্সট কোশ্চেন বলছে নিম্নের কোন ব্যক্তিকে এশিয়ার আলো বলা হয়? জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, CF অ্যান্ড্রুজ নাকি গৌতম বুদ্ধ? তো রাইট অ্যান্সার গৌতম বুদ্ধকে কিন্তু এশিয়ার আলো বলা হয়। দেখো এর সাথে জওহরলাল নেহরুকে কী নামে ডাকা হয়? জওহরলাল নেহরুকে কিন্তু চাচা নামে ডাকা হয়, চাচা বলা হয়। তারপরে চিত্তরঞ্জন দাস, তাকে বলা হয় দেশবন্ধু, তাই না? চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশবন্ধু, চিত্তরঞ্জন আমরা বলি। আর CF অ্যান্ড্রুজ তাকে বলা হয় দীনবন্ধু। এর সাথে তোমরা এটাও মনে রাখতে পারো বঙ্গবন্ধু কাকে বলা হয়? বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে, এটাও পরীক্ষায় আসে। তারপরে বাদশা খান বা সীমান্ত গান্ধী খান, আব্দুল গফর খান। আন্না কাকে বলা হয়? আন্না হচ্ছে CN আন্নাদুরাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1950, 1958 নাকি 1930 নাকি 1924 সালে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1930 সালে কিন্তু প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, প্রথম ফিফা বিশ্বকাপ তো অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, কাদের কাদের মধ্যে হয়েছিল? তো মনে রেখো উরুগুয়ে আর আর্জেন্টিনার মধ্যে কিন্তু প্রথম ফিফা বিশ্বকাপ হয় এবং উরুগুয়ে কিন্তু সেখানে বিজয় লাভ হয়, মানে উরুগুয়ে জয়ী হয় প্রথম ফিফা বিশ্বকাপে। নেক্সট কোশ্চেন, প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম না, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল? প্রথম, পঞ্চম, চতুর্থ নাকি ষষ্ঠ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু বার্ষিক জিডিপি বৃদ্ধির হার কিন্তু সর্বনিম্ন ছিল, কেননা তখনই কিন্তু তোমার যে যুদ্ধগুলো, ভারত চীন যুদ্ধ, তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ বা বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছিল, তারপরে যুদ্ধের ফলে একটা তারপরে অরাজকতা সৃষ্টি হয়, তো এই কারণে কিন্তু সেভাবে জিডিপি বাড়তে পারেনি। তো এই কারণে চতুর্থ, মনে রেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু জিডিপি বৃদ্ধির হার সবথেকে কম ছিল। জেলার চূড়ান্ত প্রশাসনিক ক্ষমতার ন্যস্ত থাকে পঞ্চায়েত প্রধানের উপর, বলছে জেলার, বলেছে জেলা, তো পঞ্চায়েত প্রধানের উপর না পঞ্চায়েত সমিতির সভাপতির উপর না জেলা পরিষদের সভাপতির উপর নাকি জেলা শাসকের উপর? অবশ্যই DM এর উপর, তাই না? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসকের উপর কিন্তু জেলার চূড়ান্ত যে প্রশাসনিক ক্ষমতা সেটা কিন্তু ন্যস্ত থাকে। পরবর্তী কোশ্চেন বলছে ভারতীয় নৌবাহিনীর প্রধানকে কি বলা হয়? লেফটেন্যান্ট, অ্যাডমিরাল, ব্রিগেডিয়ার নাকি মেজর? তো কাকে বলা হয়? নৌবাহিনীর প্রধানকে কিন্তু বলা হয় অ্যাডমিরাল। আরও বিভিন্ন যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, সেনাবাহিনীর প্রধান, তারপর বিমান বাহিনীর প্রধানকে কী বলা হয়, এগুলো কিন্তু অবশ্যই এর সাথে সাথে দেখে রাখবে। এখন বর্তমানে নৌবাহিনীর প্রধান কে আছে, বিমান বাহিনীর প্রধান কে আছে, তারপরে সেনাবাহিনীর প্রধান কে আছে, তো এগুলো কিন্তু এর সাথে কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। আমি বিভিন্ন সেটের মাধ্যমে কিন্তু এই কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। ওকে, এখনও অনেক কটা সেট হবে, আজকে জাস্ট 5টা। তোমাদের RPF পরীক্ষা হতে হতে তোমাদের সেটের সঙ্গে দেখবে 50টা হয়ে গেছে। তো 50 × 50 মানে হচ্ছে দেখা যাবে 2500 কি 3000, ওভারঅল দেখবে 3000 হয়ে যাবে। 500টা এক্সট্রা তো হতেই থাকবে। আমরা কোশ্চেন 50 নিয়ে আলোচনা করি, কিন্তু এর সাথে সাথে কিন্তু অনেক কিছু কোশ্চেন তোমাদের দিই এবং তোমরা যারা দেখো তারা বুঝতে পারো। ওকে, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো আর বেল আইকনটা অন করে দিও।
নিম্নের কে কুতুব মিনার তৈরির কাজ শেষ করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক নাকি বখতিয়ার খলজি? তো রাইট অ্যান্সার ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক কিন্তু কুতুব মিনার তৈরির কাজ শুরু করেন আর শেষ করেন কিন্তু ইলতুৎমিশ। ওকে, ফিরোজ শাহ তুগলক কিন্তু দাগ ও হুলিয়া এই যে প্রথাটা সেটা কিন্তু রদ করেন কিন্তু ফিরোজ শাহ তুগলক। আর দাগ ও হুলিয়া প্রথা চালু করেন কে? তো চালু করেন কিন্তু আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কোন রোগটি হয়? স্কারভি, অস্টিওম্যালেশিয়া, প্লেগ্রা নাকি অ্যানিমিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু প্লেগ্রা রোগটি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়, যেটা ভিটামিনের বি আমি অনেক কটা বলেছি। এই যে ভিটামিন যে বি এর কিন্তু টোটাল 8টা ভাগ আছে, তাই না? কি আছে? B1, একবার বলে দিচ্ছি। B1 দেখো প্রত্যেকটার কিন্তু রাসায়নিক নাম এবং কোনটার অভাবে কী রোগ হয় এটা কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। B1 আছে, B2 আছে, B3 আছে, B4 আছে, সরি B4 নেই, B3, B5 আছে, তারপরে B6 আছে, B7 আছে, আর B7, 8, 9, আচ্ছা কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে B9 আছে আর B12 আছে, তাই কি না? ওকে, দেখো B1 হচ্ছে কি তোমার B1 হচ্ছে থিয়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 প্যান্টাথনিক অ্যাসিড, B5 নিয়াসিন। তো এই নিয়াসিনের অভাবে এই যে প্লেগ্রা যখন আসছি তো বলেই দিই, এই B5-এর অভাবেই কিন্তু তোমার প্লেগ্রা রোগ হয়। ক্লিয়ার? তারপরে B6 আছে, B6 হচ্ছে পাইরিডক্সিন। ওকে, B7 হচ্ছে বায়োটিন, B9 ফলিক অ্যাসিড, B12 হচ্ছে সায়ানোকোবালামিন। তো প্রত্যেকটা রাসায়নিক নাম এবং যেমন B2 এর অভাবে একটা রোগ হয়, সেই রোগটা নামটা ঠিক মনে আসছে না, আমি এর আগে করিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে, অনেক সময় হয়তো অপশান দেখলে তোমাদের মনে পড়ে যাবে, তোমাদেরও মনে পড়ে যাবে। তো যারা বারবার প্র্যাকটিস করবে না তারা যদি ওই মুহূর্তে তোমাদের হয়তো নামটা মনে না আসতে পারে, কিন্তু যখনই তোমরা অপশানে সেটা দেখবে তোমাদের মনে পড়তে বাধ্য। তো প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু জিকেকে স্ট্রং করা যায়। তুমি বই নিয়ে বসলে ধরো পড়ে কিন্তু অবশ্যই পড়েও মনে রাখা যায় অবশ্যই, কিন্তু প্র্যাকটিস করলে সেটা বেশি ভালো মনে থাকে, অনেক দিন মনে থাকে। চলো নেক্সট কোশ্চেন, বলছে কোন সাংবাদিককে 2023 সালে রাজা রামমোহন রায় জাতীয় পুরস্কারে ভূষিত করা হলো? সত্যপাল মালিক, যশোরাজ শর্মা, A.B.K. প্রসাদ নাকি ইসমত আরা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, A.B.K. প্রসাদকে কিন্তু 2023 সালে রাজা রামমোহন রায় জাতীয় পুরস্কারে কিন্তু ভূষিত করা হলো। ইনি একজন সাংবাদিক। ক্লিয়ার? A.B.K. প্রসাদ। নেক্সট কোশ্চেন, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? গ্রাফাইট, কোক, অ্যালুমিনিয়াম নাকি চুন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, এই কোক মানেই হচ্ছে কার্বন। ক্লিয়ার? কোক মানেই কিন্তু কার্বনের একটা রূপভেদ। ওকে, তো এই কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু অ্যাকচুয়ালি এই কোকই ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, গ্রাফাইটও কিন্তু কার্বনের একটা রূপভেদ, যেটা হচ্ছে গ্রাফাইট তোমরা জানো, সেটা হচ্ছে নিয়তাকার রূপভেদ। তোমার কার্বনের অনেক কটা রূপভেদ আছে, তার মধ্যে নিয়তাকার, অনিয়তাকার আছে। তো নিয়তাকার রূপভেদের মধ্যে কী কী পড়ে? পরীক্ষা এটাও আসে যে নিচের কোনটি কার্বনের নিয়তাকার রূপভেদ নয়। দেখো লাস্টে 9 লেখা থাকলে ওগুলো কিন্তু ভালো করে চোখ দিয়ে দেখে নিও। তোমাকে বলে দিল নিয়তাকার রূপভেদ নয়। তো নিয়তাকার রূপভেদ কোনগুলো? 3টে। একটা হচ্ছে তোমার হিরে, ওকে, হিরে, গ্রাফাইট, আর একটা হচ্ছে হিরে, গ্রাফাইট, আর একটা ফুলারিন যত সম্ভব নিয়তাকার রূপভেদ। ওকে, তা অনিয়তাকার কি? এই যে রক্ত অঙ্গার, তারপরে ভূষা, হ্যাঁ, তারপরে কোক, এগুলো হচ্ছে কিন্তু অনিয়তাকার রূপভেদ। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন, বলছে ব্যাংক হার। দেখো ব্যাংক হার নিয়ে আমি কিন্তু এগুলো বলেছি আগের ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিও যারা এখনও দেখোনি। ব্যাংক হার কী, তারপরে ব্যাংক হার, তারপর CLR, তাই না? CLR, তারপর CRR, ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো একটা ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব না, তো এগুলো দেখে নিও তোমরা। যারা আগে ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও। এক থেকে আজকে দিলে 5টা ভিডিও হবে, 5টা ভিডিও কিন্তু তোমরা দেখলে অনেক তথ্য পাবে। তো ব্যাংক হার বলতে কী বোঝায়? তো রাইট অ্যান্সার কী হবে? আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্থাৎ RBI, আমাদের যে RBI ব্যাংক, RBI যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দেয়, যে সুদের হারে, সেটা হচ্ছে ব্যাংক হার। ওকে, নেক্সট কোশ্চেন, বলছে কাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম নাকি লাইসোজোম? তো অপশান সি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এবং মনে রেখো এই মাইটোকন্ড্রিয়ায় কিন্তু ক্রিস্টি থাকে, মানে অ্যাকচুয়ালি এক ধরনের ভাঁজ থাকে, অন্তঃপর্দা এক ধরনের ভাঁজ থাকে, তো তাকে বলা হয় ক্রিস্টি। এবং আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এই মাইটোকন্ড্রিয়ায় কিন্তু
তোমার ডিএনএ থাকে। ডিএনএ আরএনএ কোথায় থাকে, পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডিএনএ আরএনএ কোথায় পাওয়া যায়, তো এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই পাওয়া যায়। আর প্লাস্টিড তো আগের দিন ডিটেলসে বললাম, প্লাস্টিড 3 ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ প্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট যেটা বিভিন্ন ধরনের হয়, সেটা লাল হতে পারে, হ্যাঁ, আরও কালার হতে পারে, নীল প্লাস্টিড আছে, ওকে, নীল প্লাস্টিক, হলুদ প্লাস্টিক যেটা জ্যান্থোপ্লাস্ট বলা হয়। তো এগুলো কিন্তু আগের ভিডিওতে সব বলে দিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে দিলাম। আর তোমার প্লাস্টিক আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, যেখানে বর্ণহীন প্লাস্টিক কাকে বলা হয়, পরীক্ষা দেয় বর্ণহীন প্লাস্টিক কাকে বলা হয়, তো বর্ণহীন প্লাস্টিক হচ্ছে লিউকোপ্লাস্ট। চলো নেক্সট কোশ্চেন বলছে কোন জাতীয়তাবাদী নেতা আন্দামানের নাম শহীদ দ্বীপ ও স্বরাজদ্বীপ দিয়েছিলেন? লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু, বালগঙ্গাধর তিলক নাকি জওহরলাল নেহরু? তো রাইট আনসার সুভাষচন্দ্র বসু কিন্তু সেই আন্দামানের নাম কিন্তু শহীদ দ্বীপ ও স্বরাজদ্বীপ দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি উত্তরপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্য? তো নটঙ্কি, নাটি নাকি মোহিনীঅট্টম? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান এ, অর্থাৎ নটঙ্কি এটা হচ্ছে উত্তরপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য। নাটনাটিন যে ধ্রুপদী নৃত্য এটা হচ্ছে তোমার বিহার রাজ্যের, ওকে, বিহারের ধ্রুপদী নৃত্য হচ্ছে নাটনাটিন, আর নাটি হচ্ছে হিমাচল প্রদেশ, এবং মোহিনীঅট্টম হচ্ছে কেরালা। আর ভারতনাট্যম কোথায়? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে 41, বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? বিধান পরিষদ বলেছে, তো 25, 30, 35 নাকি 38? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার কিন্তু অপশান নাম্বার অর্থাৎ 30 হতে হবে। ক্লিয়ার? মানে তোমার হচ্ছে 30 বছর ন্যূনতম হতে হবে, তবে সে বিধান পরিষদের সদস্য হতে পারবে। নেক্সট কোশ্চেন, ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমবারের মতো লিথিয়ামের ভান্ডার আবিষ্কার করলো? তো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। লিথিয়ামের ভান্ডার প্রথম আবিষ্কার করলো কে? কোন রাজ্য? জম্মু কাশ্মীরে কিন্তু ভারতের যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেটি প্রথমবারের মতো লিথিয়ামের ভান্ডার আবিষ্কার করেছে। আচ্ছা, তোমরা আমাদের জানাও যে এই যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় আছে? ভারতের কোথায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর আছে? বলছে ভারতে মসজিদের শহর। যখন তোমরা কোনো অ্যান্সার জানাবে, কমেন্টে জানাবে, তখন কিন্তু সেটার নাম্বার দিয়ে জানাবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হয় যে তোমরা ঠিক বা বেঠিক যাও কি বলছো। ওকে, চলো, আর না হলে পুরো একদম অ্যান্সারটা দিয়ে দেবে। বলছে ভারতে মসজিদের শহর কাকে বলা হয়? ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ নাকি দিল্লি? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান সি, অর্থাৎ আহমেদাবাদকে কিন্তু ভারতের মসজিদের শহর বলা হয়। তাহলে ভুবনেশ্বরকে কি বলা হয়? ভারতের ভুবনেশ্বরকে কিন্তু মন্দিরের শহর বলা হয়। দেখো, গন্ডগোল করো না, মসজিদের শহর হচ্ছে আহমেদাবাদ বললাম, মন্দিরের শহর ভুবনেশ্বর, কিন্তু যদি বলা হয় ভগবানের দেশ কোনটা, তো ভারতের ভগবানের শহর বলা হয় বা ভগবানের দেশ বলা হয় কিন্তু সেটা হচ্ছে কেরলকে। ক্লিয়ার? কেরলকে। আচ্ছা, আর হায়দ্রাবাদকে কি একটা যেন বলা হয় হায়দ্রাবাদকে, ওকে, যাই হোক সেটা পরে দেখা যাবে। আহমেদাবাদকে তো বললাম মসজিদের শহর, আর দিল্লিকে বলা হয় ভারতের রোম। আচ্ছা, ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ভারতের স্কটল্যান্ড বলা হয় কি? মেঘালয়কে। তো মনে রেখো, মেঘালয়কে কিন্তু ভারতের স্কটল্যান্ড বলা হয়। আর অন্ধকারময় দেশ আফ্রিকা, এগুলো তো জানোই তোমরা, ভারতের রোম, দিল্লি বললাম। ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের স্কটল্যান্ড বলা হয় মেঘালয়কে, আর ভারতের সুইজারল্যান্ড বলা হয় এটা বলা হয় কাশ্মীরকে। ক্লিয়ার? কি? কাশ্মীরকে কিন্তু ভারতের সুইজারল্যান্ড বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। তো এইগুলো কিন্তু এর সাথে সাথে আমি যেমন বলছি, তোমরা যখন এরপরে দ্বিতীয়বার আমি পিডিএফগুলো দেখবে, তখন সাথে সাথে এগুলো বলার চেষ্টা করবে যে কোনটা কি বলা হয় নিজেদের মধ্যে, মানে নিজেরাই। ওকে, আম্লিক দ্রবণে ফেনলফথ্যালিন কী বর্ণ ধারণ করে? লাল, বর্ণহীন, গোলাপি, নীল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ আম্লিক দ্রবণে ফেনলফথ্যালিন কিন্তু বর্ণহীন। এবার দেখো 3টে থেকে কোশ্চেন দেয়, তোমরা একটু মনে রেখো। একটা হচ্ছে লিটমাস, খুব সহজে তোমরা মনে রাখতে পারবে, এটা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। লিটমাস একটা দেয়, ফেনলফথ্যালিন দেয়, ফেনলফথ্যালিন। ক্লিয়ার? লিটমাস, ফেনলফথ্যালিন, আর একটা দেয় মিথাইল অরেঞ্জ, আর একটা দেয় মিথাইল রেড। দেখো, এর বাইরে কিন্তু থাকে না, খুব একটা থাকে না। ক্লিয়ার? এখন তো নতুন টাইপের কোশ্চেন দেয়, ওগুলো দেবো যে তোমাকে বললো হলুদ নিচের কোনটি অলফ্যাক্টরি নির্দেশক, যেমন একটা কোশ্চেন দিয়েছিল একবার গ্রুপ ডি 2018, নিচের কোনটি অলফ্যাক্টরি নির্দেশক। তো অলফ্যাক্টরি নির্দেশক সেটা হচ্ছে লবঙ্গ। তো এগুলো ক্লাস 7-এ কিন্তু আছে, তোমরা যদি ক্লাস 7-এর
আইসিএসসি সিবিএসসি বোর্ডের ইয়ে দেখো, তো আমি আশা করছি রিসেন্ট খুব তাড়াতাড়ি বই ধরে ধরে তোমাদের কাছে ভিডিও আনবো, মানে একদম আইসিএসসি সিবিএসসি হাতে ধরে ধরে পড়াবো প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে। তো সেটারও আসছে, অনেক পরিকল্পনা আছে তোমাদের নিয়ে, তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো আমাদের একটু। আচ্ছা দেখো, লিটমাস দেখো, লিটমাস প্রত্যেকটার 3টে করে কেস হয়। একটা হচ্ছে আমি আগে তোমার দিলাম প্রশম, আগে দিলাম প্রশম, একটু ধৈর্য ধরে এটা দেখো। প্রশম, তারপরে দিলাম আমলিক, ক্লিয়ার? কী বললাম? আমলিক, তারপরে দিলাম ক্ষারীয়। তো ক্ষারীয় আর বেশি লিখলাম না, জায়গা নেই। তো প্রশম একটা হচ্ছে, দেখো একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, একটা হচ্ছে প্রশম, আমলিক, একটা হচ্ছে ক্ষারীয়, ক্লিয়ার? এবার দেখো লিটমাসের বর্ণ মনে রেখো। তো লিটমাসের প্রশম দ্রবণে ক্লিয়ার? দেখো লিটমাস, ফিনলফথেলিন পরপর বলছি, এর প্রশম হচ্ছে বেগুনি। কি বললাম? বেগুনি, প্রশম, ক্লিয়ার? প্রশম বেগুনি। আর ফিনলফথেলিন যেটা হচ্ছে বর্ণহীন। দেখো পরপর আছে কিন্তু তোমরা গন্ডগোল। মিথাইল অরেঞ্জ হচ্ছে তোমার কমলা, আর মিথাইল রেডও হচ্ছে কমলা, ঠিক আছে? তাহলে প্রশম দ্রবণে বর্ণগুলো তোমরা পেয়ে গেলে। প্রশম দ্রবণে লিটমাস হচ্ছে বেগুনি, ফিনলফথেলিন হচ্ছে বর্ণহীন, আর মিথাইল অরেঞ্জ হচ্ছে কমলা, এবং মিথাইল রেড দুটোই কমলা। একটু টেকনিক্যালি মনে রাখবে। এবার আমলিক দ্রবণে আসি। আমলিক দ্রবণে তোমার লিটমাস এ হচ্ছে লাল, ক্লিয়ার? লাল। আচ্ছা, ফিনলফথেলিন হচ্ছে আমলিক দ্রবণে বর্ণহীন। আচ্ছা, মিথাইল অরেঞ্জ হচ্ছে গোলাপি লাল। দিলাম গোলা মানে গোলাপি লাল, তোমরা কিন্তু বুঝে নিও, হ্যাঁ? গোলা মানে গোলাপি লাল। আচ্ছা, মিথাইল রেড হচ্ছে তোমার লাল। এবার দেখো ক্ষারীয় দ্রবণে লিটমাস কি? ক্ষারীয় দ্রবণে লিটমাস হচ্ছে নীল, ক্লিয়ার? আচ্ছা, তোমার হচ্ছে ফিনলফথেলিন ক্ষারীয় দ্রবণে হচ্ছে গোলাপি। তো গো দিয়ে দিলাম, মানে গো মানে গোলাপি। আচ্ছা, আর মিথাইল অরেঞ্জ হচ্ছে হলুদ, আর মিথাইল রেডও হচ্ছে হলুদ, ক্লিয়ার? এবার একটা মিল দেখো, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এটা কিন্তু প্রায় কাছাকাছি, তাই কি না? প্রায় কাছাকাছি। শুধু এই যে আমলিক দ্রবণটাই শুধু কিন্তু আলাদা। দেখো একটু চেক করে দেখো, তোমরা যদি একটু টেকনিক্যালি জিনিসটা মনে রাখো তাহলে কিচ্ছু কঠিন না। এই মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড মনে রাখার তো কোনো ব্যাপারই না, কেননা এর প্রশম দ্রবণে দুজনেই কমলা, ক্ষারীয় দ্রবণে দুজনেই হলুদ, কিন্তু আমলিক দ্রবণে মিথাইল রেড হচ্ছে পুরোপুরি লাল, আর তোমার মিথাইল অরেঞ্জ হচ্ছে গোলাপি লাল। তাহলে এটা মনে রাখা এমন কিছু না। আচ্ছা, লিটমাসটা তো আমাদের মনেই থাকে। লিটমাস আমলিক দ্রবণে হচ্ছে লাল, আমরা জানি, কেননা আমরা লিটমাস দিয়ে কি নির্দেশ করি? লিটমাস দিয়ে অ্যাসিড না ক্ষার সেটা চেনা যায়। তাহলে প্রশম লিটমাস অর্থাৎ বেগুনি, লিটমাসের নর্মাল কালার হচ্ছে বেগুনি। তো বেগুনি সে লিটমাসকে যদি ক্ষার দ্রবণে চোবাই তাহলে সে লাল হবে, আর যদি তোমার ক্ষার দ্রবণে ডোবালে হবে নীল, আর অ্যাসিড দ্রবণে লাল হবে। তাহলে লিটমাস নিয়ে, অ্যাসিড আর ক্ষার নিয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। তাহলে প্রশম তো বেগুনি, তোমরা জানোই। তাহলে কি বেগুনিতে আমরা লাল নীল করব। তাহলে লিটমাস কি? বেগুনিতে আমরা লাল নীল করব। লাল কোথায়? আমলিকে, নীল করব ক্ষারে, ক্লিয়ার? এবার পড়ে আসছে ফিনলফথেলিন। তো ফিনলফথেলিন দুটোই তো বর্ণহীন, প্রশম দ্রবণেও বর্ণহীন, অ্যাসিড দ্রবণেও ফিনলফথেলিন বর্ণহীন, আর ক্ষার দ্রবণে শুধুমাত্র গোলাপি। তো এই টেকনিক্যালি তোমরা যদি এটা মনে রাখো, এমন কিছু কঠিন না। রেলওয়েতে কিন্তু বারবার এইখান থেকে সায়েন্স থেকে একটা কোশ্চেন আসবে, গ্যারান্টি দিচ্ছি আমি। এর জন্য এটা নিয়ে একটু ডিটেলসে বলে দিলাম, তোমরা কিন্তু জিনিসগুলোকে মনে রাখো। নেক্সট কোশ্চেন, সোকা হচ্ছে এটি কোন দেশের বিখ্যাত গুপ্তচর সংস্থা? তো রাইট আনসার আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল নাকি ইংল্যান্ড? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার কিন্তু অপশন ডি ইজ রাইট আনসার, অর্থাৎ ইংল্যান্ডের একটি গুপ্তচর সংস্থা হচ্ছে সোকা। তোমরা জানো ইসরায়েলের মোসাদ, ওকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের FBI আছে, তাই না? চলো, CIA হচ্ছে আমেরিকার হচ্ছে একটি গুপ্তচর সংস্থা। ভারতের যেমন NIA, ন্যাশনাল এজেন্সি, যেটা, ওকে। বলছে CH3 CH2OH কি? এটার অ্যাকচুয়ালি এরকম লেখাটা হচ্ছে CH3 CH2OH। বলছে এর IUPAC নেম। দেখো আমি কটা কার্বন আমি বলেছি, কার্বন কটা আছে? এখানে একটা আছে, এইখানে একটা কার্বন আছে। তো দুটো কার্বনে কি হয়? যদি কার্বনের সংখ্যা দুটো হয় তার নাম হয় ইথ। এগুলো কিন্তু আমি শিখিয়েছি, ইথ। আর এখানে সব সিঙ্গেল বন্ডে আছে, কোনো ডবল বন্ড নেই। যেমন কী করে বুঝবে? দেখো সি এর সাথে 3টে এইচ আছে, এইখানে একটা এইচ, এইখানে একটা এইচ, এইখানে একটা এইচ, আচ্ছা এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এই হচ্ছে CH3। তারপরে একটা দাগ আছে দিয়ে CH2, তো সি এর সঙ্গে এইখানে এইচ আছে,
এইখানে এইচ আছে, তাহলে CH2 হলো, তারপরে সিঙ্গেল বন্ডে ও, তারপরে এইচ আছে। ক্লিয়ার? তাহলে এইখানে কোনো ডবল বন্ড দেখতে পাচ্ছ? কোনো ডবল বন্ড আছে কি? কোনো ডবল বন্ড নেই। তাহলে কি হবে? এর সঙ্গে আন প্রত্যয় যোগ হবে, যেহেতু মানে তোমার এখানে ডবল বন্ড নেই, সিঙ্গেল বন্ড, তার মানে এন, তো এন থেকে যদি ওইচ থাকে, কোনো কার্যকরী গ্রুপ থাকে, তখন সেখানে আন প্রত্যয় যোগ হয়। কি বললাম? আন প্রত্যয়। তাহলে ইথ যোগ আন যোগ ওইচে কী বলা হয়? আমি বলে দিয়েছিলাম ওইচে বলা হয় অল। ক্লিয়ার? এটা নিয়ে ডিটেলসে আরও ভিডিও দেবো, একটা আইইউপিএসির জন্য স্পেশালি ভিডিও দেবো, যাতে তোমাদের কোনো আইইউপিএসি না আটকায়। তো এর পুরো সন্ধিবিচ্ছেদ আমরা করেছো, তো সন্ধিবিচ্ছেদ এটা যুক্ত করলে তাহলে নাম কি হয়? ইথ যোগ আন যোগ অল, তাহলে কি হবে? ইথানল। তাহলে ইথানলেরই আর এক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিনিসগুলোকে কিভাবে ডিল করবে। তো করতে 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 শিখে যাবে জিনিসগুলো। চলো নেক্সট কোশ্চেন। বলছে ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? লর্ড মিন্টো, দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। তো রাইট অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ দাদাভাই নৌরোজি কিন্তু ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করে। কোন দিনটিকে জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়? 24শে ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 29শে ডিসেম্বর নাকি 11ই ডিসেম্বর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ 24শে ডিসেম্বর এই দিনটিকে কিন্তু জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। দেখো 10ই ডিসেম্বর কী হয়? 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, মানবাধিকার দিবস, এটা হচ্ছে 10ই ডিসেম্বর। 1লা ডিসেম্বর তোমরা জানো বিশ্ব এইডস দিবস, আর 29শে ডিসেম্বর হচ্ছে বায়োডাইভার্সিটি দিবস। 11ই ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, 11ই ডিসেম্বর হচ্ছে যত সম্ভব ইউনিসেফ ডে, তাই না? ইউনিসেফ ডে, UNEACEF, ইউনিসেফ, UNICEF, ওকে, UNICEF, ইউনিসেফ দিবস কিন্তু তোমার 11ই ডিসেম্বর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী, স্যার সৈয়দ মোহাম্মদ খান নাকি আবুল কালাম আজাদ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। নেক্সট কোশ্চেন দেখো, একটি জাহাজ বলেছে, একটি জাহাজ শব্দোত্তর শব্দ উৎপন্ন করলে সেই শব্দ তরঙ্গ সমুদ্রতল থেকে 3.42 সেকেন্ড পরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। আচ্ছা মনে করো এখানে একটা জাহাজ আছে, ক্লিয়ার? তো এই একটা জাহাজ মনে করো, ক্লিয়ার? এই একটা জাহাজ, তো এটা মনে করো সমুদ্রের তল, ক্লিয়ার? এবার এইখান থেকে একটা শব্দ তরঙ্গ পাঠিয়েছে, তো একবার গেছে এবং গিয়ে প্রতিফলিত হয়ে যে এই যে ফিরে এসছে, কি বললাম? একবার গেছে, এই যে এটা এখানে আসলো, এ প্রতিফলিত হয়ে ফিরে আসলো, জাহাজে গেল। তো এইটা মনে করে একবার যদি আসে তো ডি, তার মানে আবার গেছে, তার মানে 2D ও অতিক্রম করেছে কি না, তাই কি না? আমি যদি একবার যাত্রাপথ অর্থাৎ এইখান থেকে এইখানে ডিস্টেন্স যদি আমি ডি ধরি, তাহলে এই যে শব্দটা প্রতিফলিত আবার ফিরে গেছে, অর্থাৎ সে কতটা পরিমাণ যাত্রা অতিক্রম করেছে? 2D পরিমাণ। তাহলে আমি বলতেই পারি যে 2D অর্থাৎ এটাকে কি এস, আমরা ফর্মুলা কি জানি? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ ভি ইন্টু টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কীভাবে অঙ্কটাকে সেটেলমেন্ট করলাম, মানে কীভাবে অঙ্কটা করলাম। তাহলে 2D ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে ভি এর মান কত বলেছে? ভি এর মান বলেছে, দেখো শব্দের বেগ বলে দিয়েছে 1531 মিটার পার সেকেন্ড, তাহলে 1531 ভি ইন্টু টি। টি এর মান কত বলেছে? টি এর মান বলেছে কত সময় সেকেন্ড? 3.42, তাহলে 3.42, ক্লিয়ার? বাই, তাহলে আমাকে চেয়েছে হচ্ছে হলে সমুদ্রের ওই স্থানের গভীরতা নির্ণয় করো। তাহলে গভীরতা নির্ণয় করবো কি আমি 2D? তাহলে শুধুমাত্র ডি নির্ণয় করবো, কেন ডি নির্ণয় করলেই আমার গভীরতা নির্ণয় হয়ে যাবে। তাহলে ডি এর মানটা অর্থাৎ 2টাকে আমরা কি নিচে নামিয়ে দিলাম, তাহলে 2টাকে নিচে নামিয়ে 2টা কেটে দিলাম। এবার তোমরা যদি এটা কাটাকাটি করো না, এটা তোমরা নিজেরা কাটাকাটি করো, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো কাটাকাটি করলে এর অ্যান্সার হবে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। তোমরা কাটাকাটি করে অ্যান্সারটা চেক করে নিও, ক্লিয়ার? অপশন ডি অর্থাৎ 26-18 হবে ইজ এ রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি অঙ্কটা কীভাবে করলাম। তো এই টাইপের অঙ্ক কিন্তু রেলে ভীষণ দেয়। তো আজকে আমাদের যে আরপিএফ পার্ট 4 ছিল, পার্ট 4 বলতে মডেল কোশ্চেন পেপার 4 ছিল, সেটা কমপ্লিট হলো। তো এইভাবে ভিডিও কন্টিনিউয়াস চলে আসতে থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, আমাদের কিন্তু সন্তু একাডেমি যে ওখানে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমরা PDF কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে একবার চেক করে নিতে পারো কে কটা অ্যান্সার করেছো, তারপরে যেগুলো পারবে না বা যাই হোক সেগুলো তোমরা ভিডিও থেকে দেখতে পারো। ওকে।